এপ্রিল মাস জুড়ে প্রচণ্ড গরম, সেই সাথে বাজার পরিস্থিতি অর্থাৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ নানা প্রশ্ন তৈরি হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে গরমের মধ্যে গরম। আজকে আমরা এইসব বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিও জেডিবি ভিউজে আমন্ত্রণ জানিয়েছি এমন একজনকে, যিনি জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এবং সেই সাথে জাতীয় জনতার জোটের চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন। ভাইয়াকে প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ। দর্শক, এইসব বিষয়ে জানতে জানাতে এবং আপনাদের সাথে নিয়ে দেখতে যুক্ত রয়েছে আমি মিয়া আমিরুল ইসলাম। আমরা শুরুতে একটু জানতে চাইবো আজকের এই যে দাবদাহ বা বর্তমান যে পরিস্থিতি সব মিলিয়ে আপনি সেটিকে কেমন ভাবে দেখছেন? আসলে এটার কারণটা যদি একটু বলতেন, কি মনে হচ্ছে আসলে? প্রকৃতপক্ষে যখন একটা দেশে বা কোনো জায়গায় তাপমাত্রা বৃদ্ধি পায়, এটার প্রধান কারণ হচ্ছে আজ থেকে 100 বছর পূর্বে যদি আমরা ফিরে যাই, একজন দার্শনিক বলেছিলেন যে পৃথিবীতে বায়ুমণ্ডলে 99% হচ্ছে অক্সিজেন আর নাইট্রোজেন, আর 1% হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য গ্যাস। সাধারণত আমরা যেটা দেখি যে আমরা যে শ্বাস প্রশ্বাস বা নিঃশ্বাস আমরা ফেলি, আমরা কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের নিগৃহীত হয় এবং অক্সিজেন আমরা গ্রহণ করি। আর এই কার্বন ডাইঅক্সাইডটা আবার গাছপালা নিয়ে যায়। তো একটা দেশে যখন বনভূমি সেই পরিমাণ না থাকে, স্বাভাবিকভাবে ওখানে তাপমাত্রা বৃদ্ধি পায়। যেমন আজকে যদি ঢাকা সিটিতে দেখেন, ইন্টারন্যাশনাল রিসার্চ অনুসারে একটা দেশে 25% বনভূমি থাকতে হয়। সেই জায়গাতে ঢাকা সিটিতে আমাদের বনভূমির পরিমাণ আছে মাত্র 2%, অর্থাৎ 23%ই আমাদের লস, অনুপস্থিত। স্বাভাবিকভাবে এখানে বনভূমি আছে 2%, পাশাপাশি আমাদের প্রচণ্ড যানবাহনের যেই কালো ধোঁয়া এবং রাস্তাঘাটের বা আশেপাশে যে ধরনের কনস্ট্রাকশনের কাজ চলছে এবং কনস্ট্রাকশনের এই যে ধুলাবালি চলতেছে এবং ওইগুলো অরক্ষিতভাবে কাজ করছে, এই সব কিছু মিলে আপনি জানেন যে রিসেন্টলি বেশ কয়েকবারই পৃথিবীর সবচেয়ে বেশি ধুলাময় শহর হিসাবে ঢাকা শহর পরিচিতি পেয়েছে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এখানটা আমি একটু আমার জিজ্ঞাসা ছিল, সেটা হচ্ছে দেখা যায় যে বাংলাদেশকে বলা হয় উন্নয়নশীল দেশ এবং দিন দিন উন্নয়ন কিন্তু হচ্ছে ভালোই। তো সেই প্রেক্ষিতে আমরা যদি একটু জানতে চাই যে আসলে এত এত উন্নয়নের মধ্যেও কিন্তু দেখা যায় দূষণের দিক দিয়ে প্রথম বা অন্যান্য দিক দিয়ে, এটা আসলে কেন? এটার মধ্যে মূল সমস্যার জায়গাটা কোথায় মনে হচ্ছে? মূল সমস্যার জায়গাটা আমি যেটা চিন্তা করি, জাতীয় জনতার জোটের চেয়ারম্যান হিসেবে আমরা যেভাবে ডিফাইন করি যে উন্নয়ন হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই যে আমাদের পদ্মা ব্রিজ হয়েছে, অনেক বড় বড় ফ্লাইওভার হয়েছে, মেট্রো রেল হয়েছে, দৃশ্যত অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু এই যে উন্নয়নগুলি, উন্নয়নের ডেফিনিশনটা আসলে আমাদের এই মন্ত্রণালয়গুলি জানেন কিনা, এটা নিয়ে আমি একটু কনফিউশন আছি। যেমন ধরেন, আমাদের দেশের সমাজের অবস্থা চরম অবক্ষয় করছে। মানে নতুন তরুণ সমাজ, তারা তাদের চিন্তাধারা, তাদের মন মানসিকতা, তাদের হিউম্যানিটি সব বিলুপ্ত হচ্ছে। কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এমন কি পদক্ষেপটা আছে যে এই উন্নয়নটা ইয়ে করার? আপনি উন্নয়ন বলতে কিন্তু সবকিছুতেই আপনাকে উন্নয়ন দিতে হবে। উন্নয়ন মানে হচ্ছে আপনাকে ইনফ্রাস্ট্রাকচার বা ডেমোগ্রাফিক উন্নয়ন হবে, আপনার রাস্তাঘাট উন্নয়ন হবে, এই উন্নয়ন মানে উন্নয়ন। এখানটায় আমি একটু থামাতে চাই, সেটা হচ্ছে এখন বর্তমান সময়ে ঢাকা শহরে বিশেষ করে বিভিন্ন জায়গায় আমরা কিশোর গ্যাং থেকে শুরু করে বিভিন্ন যারা অপরাধের সাথে জড়িত, এদের একটা অংশ কিন্তু দেখা যায় বিভিন্ন সময় আপনার অভাবের তাড়নায় পড়ে তারা এই কাজগুলো করছে। তো সেই জায়গায় সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু অথবা অর্থ বলছে যারা এই রিলেটেড কাজগুলোর সাথে জড়িত বা কাজগুলো করবে, তাদের এখানে দায়িত্বের জায়গাটা কতটুকু আসলে কি মনে হয়? রাইট, একটা চমৎকার প্রশ্ন করেছেন। শুধু আপনি কিশোর গ্যাং না, আপনি মাদক বলেন, মাদকের 6 ধাপ, আজকে ইয়াং জেনারেশন বলেন, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি বলেন, পাবলিক ইউনিভার্সিটি বলেন, দেখা যাচ্ছে যে তাদের পড়াশোনাও চলছে, ফাঁকে ফাঁকে অনেক অভাবে স্বভাব নষ্ট। এই বিষয়টা না, শুধু অভাবে স্বভাব নষ্ট বিষয়টা তা না, আপনাকে কিন্তু একটা দেশের সঠিক পরিকল্পনা থাকতে হবে। একটা দেশকে ডেভেলপ করার জন্য, দেশের মানবিক উন্নয়নের জন্য আপনার একটা পরিকল্পনা থাকতে হবে। একটা স্টুডেন্ট সে পড়াশোনা করবে, আপনি ধরেন আজকে বুয়েটকে চিন্তা করেন, একটা বুয়েটের একটা ছাত্র সে পড়াশোনা করলো, সারা বছর সে পড়াশোনা করলো বিভিন্ন অ্যাপস নিয়ে। আপনি সে বুয়েট থেকে যখন বেরিয়ে আসার পরে তাকে আপনি জব দিলেন সে আপনার নেটওয়ার্কিংকে,
সে নেটওয়ার্কিং এ দেখা গেল যে সে তাকে কাজে দিলেন, ওই একজন টেকনিশিয়ান ফোন করে বলল স্যার টাওয়ার পাইছে, সে বলতেছে হ্যাঁ স্যার পাইছে। অর্থাৎ তার যে মেধা, তার যে যোগ্যতা, সে এই বইটা পড়তে পড়তে সে যেই স্কিল ডেভেলপ করেছে, স্কিলটা কিন্তু সে বাংলাদেশে সেই ক্ষেত্রটা পাচ্ছে না। পাশাপাশি সে স্যালারি কত পাচ্ছে, 20, 25, 30, 40, এর বেশি স্যালারি পাচ্ছে না। তো এই পরিস্থিতিতে এই ছেলেটা সে কি করবে? স্বাভাবিকভাবে সে স্কলারশিপ নিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করবে। তো আমার দেশে আমি এত কষ্ট করে তাকে লালন পালন করে, তাকে বইতে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তাকে পড়াশোনা করাইয়া, আমার সম্পদ তাকে তৈরি করে সে শ্রমটা দিচ্ছে দেশের বাইরে। এর মানে হচ্ছে আমাদের যে সঠিক পরিকল্পনাটা আমাদের জাতিকে নিয়ে, দেশকে নিয়ে, মানে উন্নয়ন বলতে কিন্তু শুধু আপনার ডেমোগ্রাফিক উন্নয়ন না, উন্নয়ন বলতে মানবিক উন্নয়ন থাকতে হবে, আপনার স্বাস্থ্য উন্নয়ন থাকতে হবে, আপনার নৈতিকতা, নৈতিক চরিত্র উন্নয়ন থাকতে হবে, এবং আমার ছেলেরা, আমার সন্তানরা তারা পড়াশোনা শেষ করে তারা কি করবে, তাদের কর্মসংস্থান কি হবে, তাদের বেকারত্বের অভিশাপটা কিভাবে মোচন করবে, এই বিষয়গুলি নিয়েও কিন্তু প্রত্যেকটা মন্ত্রণালয়ের ইন্ডিভিজুয়াল পরিকল্পনা থাকা উচিত, এবং সেটা কিন্তু সঠিকভাবে হচ্ছে না। আজকে ঢাকা শহরে কেন 2% বনভূমি থাকবে? কেন ঢাকা শহরের প্রত্যেকটা আনাচে কানাচে কেন আজকে গাছপালা থাকবে না? আজকে কেন হিট স্ট্রোকে একটা স্টুডেন্ট মারা যাবে, হিট স্ট্রোকে একটা রিক্সাওয়ালা মারা যাবে? হ্যাঁ, হিট স্ট্রোক। এখানটা একটা বিষয় হচ্ছে, মানে আপনি কি মনে করেন যে এই বিষয়গুলো সরকারি ভাবেই বা হচ্ছে মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে, আমরা কি ব্যক্তিগতভাবে কি কোনো দায়িত্ব নেই? অফকোর্স, শুধু সরকারি দায়িত্ব আমি এই কথা ঢালাওভাবে বলছি না। সরকারের পাশাপাশি আমরা যেই জায়গায় আছি প্রত্যেকের জায়গা থেকে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে, কিন্তু এই সচেতনতা বৃদ্ধি করার জন্য মন্ত্রণালয়ের কিন্তু দায়িত্ব আছে, সরকারের দায়িত্ব আছে। এখন দেখা গেল আমরা কিন্তু এমনও দেখেছি যে একজন লোক সামাজিক কর্মকাণ্ড করতে সে আগায় যাচ্ছে, অনেকের মধ্যে একটা টেনশন কাজ করছে, অনেক রাজনৈতিক নেতাদের টেনশন কাজ করছে, আর ও কেন একা একা নিজের টাকা খরচ করে কেন গাছ লাগাচ্ছে, সে কেন এটা করছে, সে কেন জনসেবা করছে, নিশ্চয়ই সে ভবিষ্যতে আবার নেতা হওয়ার কোনো চিন্তা আছে কিনা, এই তার পিছনে লাগে। মানে এই যে টেন্ডেন্সি কিন্তু সমাজটাকে আরো ধ্বংস করে। সো দ্যাট আমাদের জনগণের যেমন প্রত্যেকে যার যার জায়গা অবস্থান থেকে দেশকে ভালোবাসা, দেশের নৈতিকতা শিক্ষা দেওয়া, পাশাপাশি সরকারেরও সেই ধরনের আপনাকে একটি পরিসংখ্যান দিয়ে আমরা বলতে চাই একটা কথা, সেটা যেমন ঢাকায় 1995 সালে যদি জলাভূমির কথা বলি, সেটি ছিল 30.24 বর্গ কিলোমিটার, বর্তমানে যেটি রয়েছে 4.28 বর্গ কিলোমিটার। তো এই যে জলাভূমি নিধন বা হচ্ছে পরিবেশ পরিস্থিতি সব মিলিয়ে, তো এটি কি আসলে আপনার আমরা কি সরকারকেই দায়ী করব নাকি হচ্ছে ব্যক্তিগতভাবে দায়ী করার সুযোগ আছে? কারণ দেখা যায় যাদেরই জায়গা জমি রয়েছে বা যাদেরই যেই অবস্থান রয়েছে, সবাই কিন্তু চায় যে নিজ অবস্থান থেকে বা নিজ জায়গা থেকে তারা প্রপারলি তা ইউজ করতে জায়গাগুলো। সেই জায়গাতে দেখা যায় জলাভূমি নিধন হচ্ছে, বিভিন্ন সমস্যাগুলো হচ্ছে। এখানে কি শুধু সরকারকেই দায়ী করা যায় নাকি হচ্ছে দায়ী করার কি সুযোগ আছে কোনো? ব্যক্তিগতভাবে কি কি দায়িত্ব নেওয়া যেতে পারে? এখানে উভয় পক্ষ কি আপনি দায়ী করতে পারেন। প্রথম কথা হচ্ছে আপনার 95 সালে 30 থেকে মানে মোর দেন 30% ছিল আমাদের জলভূমি, কিন্তু এখন সেই জলভূমিটা 4% চলে আসছে। এর মানে হচ্ছে 26% জলভূমি আপনার হাত থেকে হাতছাড়া হয়ে গেছে। আপনাকে দেখতে হবে এই জলভূমিগুলি কারা দখল করছে। এই জলাভূমিগুলি কিন্তু দখল করছে গণা কয়েকজন ভূমিদস্যু। এখন সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর উচিত এই গণা কয়েকজন ভূমিদস্যুকে যদি তারা ট্যাকেল দিতে পারে, তাহলে এই ঢাকা শহরে 2 কোটি লোকের বসবাস, তাদের বসবাসটা চমৎকার হয়। এখানে একটা সবচেয়ে সিগনিফিকেন্ট ব্যাপার হচ্ছে, আপনার সন্তান ঢাকা শহরে জন্মগ্রহণ করেছে, এই ছেলেটা সাঁতার কাটার জন্য ঢাকা শহরে পর্যাপ্ত তেমন কোনো পুকুর নেই। অর্থাৎ আপনি আজকে গ্রাজুয়েশন কমপ্লিট করছেন, অথচ আপনি সাঁতার জানেন না। সাঁতার ফিজিক্যাল স্ট্রাকচারের জন্য একটা ফ্যাক্ট। আপনার এখানে পর্যাপ্ত মাঠ নাই খেলাধুলা করার জন্য। অর্থাৎ যে স্কুল, বিভিন্ন ব্যাংকের ছাতার মধ্যে স্কুল তৈরি হচ্ছে, সকাল 7টা থেকে স্কুল তৈরি হয়, কিন্তু এই স্কুলে ছেলেরা বইয়ের বোঝা 15 কেজি ওজনের বই একটা শিশু বাচ্চা কাঁধে তুলে দিচ্ছেন, কিন্তু তার ফিজিক্যাল স্ট্রাকচার গঠনের জন্য উন্নয়ন দর্শনে পরিবর্তন আনতে হবে। অফকোর্স, শুধু সেইটাই নয়, এখানে সবচেয়ে বেশি পরিবর্তন যেটা আনতে হবে, এই জলভূমিগুলি যারা দখল করছে, এটা কিন্তু আস্তে আস্তে প্রথম কি করছে, যে প্লাস্টিক, এই যে আপনার প্রথম যে বিষয়টা আসছে যে আজকে এই তাপদাহ বা দাবদাহ কেন হচ্ছে, দাবদাহ হওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে আপনি
1 আউন্স পরিমাণ পলিথিন তৈরি করতে 5 আউন্স কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। অর্থাৎ এই পৃথিবীর মধ্যে স্ট্যাটিস্টিক্স বলে যত পলিথিন বা প্লাস্টিক তৈরি হয়, এই প্লাস্টিকের মধ্যে 60% প্লাস্টিককে খুঁজে পাওয়া যায় না। এই প্লাস্টিকগুলি কোথায় যাচ্ছে? অর্থাৎ এই প্লাস্টিকগুলি জলভূমিতে যাচ্ছে, সাগরে যাচ্ছে, নদীতে যাচ্ছে, নদী দূষণ হচ্ছে, এবং এই নদীর ভিতরে যে আমাদের যে ন্যাচারাল মাছ, এই মাছের যেই মানে প্রোটিন, এই প্রোটিনগুলি কিন্তু আমরা পাচ্ছি না। ন্যাচারাল মাছের প্রোটিন আমরা পাচ্ছি না। ন্যাচারাল মাছ বাংলাদেশ থেকে অলরেডি বিলুপ্ত হয়ে গেছে, যেটা মাছে বাদে বাঙালি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা আমাদের এখানটায় আমরা উপাধি দিয়েছিলেন মাছে বাদে বাঙালি, সেই মাছে বাদে বাঙালি কিন্তু এখন আমরা নাই। আমি একটু শেষ করে দিচ্ছি। এখানে বিষয় হচ্ছে এই জলাভূমিগুলি আমাদেরকে উদ্ধার করতে হবে, এবং এই উদ্ধার করার জন্য আপনি সব কিছু খুঁজে দেখবেন ঢাকা শহরের সর্বোচ্চ 4-5 জন বা 10 জন বা 20 জন সিন্ডিকেট মিলে এই জলাভূমিগুলি দখল করছে, এবং এটা ভরা। এই ক্ষেত্রে কাদের এগিয়ে আসা 100% সরকারেরও এগিয়ে আসতে হবে, আমাদের জনগণকেও এটার বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহ করতে হবে। আমরা যেটা দেখি যে ফেসবুকে আমরা একটা স্ট্যাটাস দেই, এটা হচ্ছে, কিন্তু রাজপথে কেউ নামি না। আমরা প্রকাশ্যে নেমে এই নদীগুলি কেন দূষণ হচ্ছে, নদীগুলি কেন ভরাট হয়ে যাচ্ছে, নদীগুলি কেন আমরা ফেরত পাচ্ছি না, নদীগুলিতে আজকে কেন আমাদের সন্তানরা সাঁতার শিখতে পারছে না, বা নদী, আমাদের দেশে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বাংলাদেশের নদীর পানি মিঠা পানি। এই নদীর পানির দাম আরবের তেলের দামের চেয়ে বেশি। আপনি এটা যদি দূষণমুক্ত করে, এটা যদি আমাদের সরকার শুধু পানিটা দেশের বাইরে মানে এক্সপোর্ট করে, তাহলে বাংলাদেশের মানে সকল মানুষকে বসায় বসায় খাওয়াই। আমি একটা কথা আসতে চাই, সেটা বলছিলাম যে মাছে ভাতে বাঙালি। এখন মাছে ভাতে বাঙালি বলতে আমরা যেটা বুঝি যে বাঙালি অন্তত আর কিছু না পারুক না পারুক, অন্তত মাছে ভাত দিয়ে, ভাতের সাথে মাছ দিয়ে খাবে, তাই তো? এইখানটায় শুরুতেই যে আমাদের আজকের আলোচনার একটা টপিক ছিল, যে টপিক্সের একটা অংশ ছিল যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। দেখা যায় যে মাছ উৎপাদন, সবজি থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, মোটামুটি সব দিক দিয়ে বাংলাদেশ শুরুর দিকে থাকে। এরপরেও কেন এই যে দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি, এটা আসলে কেন হচ্ছে? আসলে সুন্দর একটা কথা বলেছেন। আপনি দেখেন, মানে প্রত্যেকটা সেক্টরে, আপনি আলু উৎপাদন বলেন, টমেটো উৎপাদন বলেন, বা আরো বিভিন্ন সবজি উৎপাদন বলেন, পৃথিবীতে কিন্তু 1-2-3-এর মধ্যে বাংলাদেশ আছে। 1-2-3-এর মধ্যে বাংলাদেশে থাকা সত্ত্বেও বাংলাদেশের মানুষ এগুলি কিনে খেতে পারে না। আবার আপনি পত্র পত্রিকা অনেক সময় দেখবেন, যে কিছুদিন আগে আমি দেখলাম পত্রিকায় আসছে যে কোনো এক জায়গায় লম্বা বেগুন, যেটা গরুকে খাবার হিসাবে দিচ্ছে। কেন? কারণ এটার বাজারে দাম নেই। অথচ আপনি যদি আজকে কারণ বাজারে আপনি কি ব্যবসায়ী সিন্ডিকেট 100%, এটা শুধু ব্যবসায়ী সিন্ডিকেটই না, প্রত্যেকটা সেক্টরে এটা চাঁদাবাজি। আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দেখাই। যেমন ধরেন, আজকে যদি বগুড়াতে ভালো চাল হয়, ধরে নিলাম বগুড়াতে ভালো চাল হয়, বা দিনাজপুরে ভালো চাল হয়, তো দিনাজপুর থেকে এই চালটা তো আসতে হয় কৃষি মার্কেটে, মোহাম্মদপুর কৃষি মার্কেটে সাধারণত আমাদের চালের, ঢাকা শহরের চালের বড় আড়ত যেটাকে বলা। তো ওই জায়গা থেকে যখন একটা ট্রাক এখানে আসে, প্রত্যেকটা ঘাটে ঘাটে ওই ট্রাকওয়ালাকে এই শ্রমিক সংগঠনের নামে হোক, পরিবহন শ্রমিকদের নামে হোক, তাকে চাঁদা দিতে হয়। আবার প্রশাসনিক বিভিন্ন সেক্টরে চাঁদা দিতে হয়, বিভিন্ন সোনার সন্তানদেরকে চাঁদা দিতে হয়। তো এইগুলি দিতে দিতে ঢাকা শহরে ঢুকে। তারপরে আছে সিন্ডিকেট, এবং এই সিন্ডিকেটটা শুধু চালের বাজার না, চালের বাজার বলেন, সবজি বাজার বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার সিন্ডিকেটটাই জানতে চাই। আপনি আমাদের সেটা হচ্ছে সিন্ডিকেটের আসলে যে আপনার শেকড়টা আসলে কোন জায়গায়, আপনি কি মনে হয় আসলে? অ্যাকচুয়ালি আপনি যদি চিন্তা করেন, যদিও আমরা রাজনীতিবিদ হিসাবে আমরা আঙুল তুলব সরকারের দিকে, এটাই স্বাভাবিক, কিন্তু আসলে সিন্ডিকেট, সন্ত্রাসী, ভূমিক্ষেপও তারা আসলে কোনো রাজনৈতিক দলের না, তারা সবসময় সরকারি দলের। এখন আজকে আওয়ামী লীগ গভর্নমেন্ট আছে, তারা আওয়ামী লীগ সরকারের সাথে সম্পর্ক ভালো। কালকে যখন বিএনপি গভর্নমেন্ট আসবে, তারা বিএনপির সাথে সম্পর্ক ভালো। পরশু দিন যখন জাতীয়বাদী আসবে, তাদের সাথে সম্পর্ক ভালো। বা আবার নতুন কেউ যদি আসে, তাদের সাথে সম্পর্ক ভালো। অর্থাৎ সন্ত্রাসী, সিন্ডিকেট এবং ভূমিক্ষেপও তারা অলওয়েজ ভূমিক্ষেপই হয়। সুতরাং আমি এটা আশা করব, আজকে আপনাদের এই অবস্থান থেকে আমি মানে সরকারের কাছে আহ্বান রাখতে চাই, যে ওনারা যদি এই 10 জন, 15 জন, 20 জন বা সর্বোচ্চ 100 জন, এই 100 জনকে মাইনাস করে তাদের প্রতি সঠিক পদক্ষেপ নেয়, নামকাওয়াস্তে আপনার অভিযান, এটা বন্ধ করে প্রকৃতপক্ষে অভিযান চালানো হয়, তাহলে এই দেশের মানুষ অনেক উপকৃত হবে।
সিন্ডিকেট ধ্বংস হবে, দ্রব্যমূল্যের দাম কমে যাবে, চাঁদাবাজি কমে গেলে পরিবহনের কস্টিং কমে যাবে, এবং আমাদের এই নদীগুলিকে যদি উদ্ধার করা যায়, আপনি দেখেন একটা ট্রাকে যতগুলি মাল আনা যায় তার 10 গুণ মাল আনা যায় ট্রলারে, এবং ট্রলারে মালগুলি আনতে এটার কস্ট পড়ে ট্রাকে আনার 1/5 তো বা তারও কম। তো সো দ্যাট যখন ট্রলারে যদি আনতে পারতো, আজকে দেখেন সকল নদী পথ বন্ধ হয়ে গেছে। আগে ব্রিজগুলি ছিল একটু বাঁকা, এখন ব্রিজগুলি একদম নদীর সাথে ঘেঁষায় দেওয়া হয়েছে, যাতে খালের সাথে যেটা নদী পথ বন্ধ হয়ে গেছে। সুতরাং আমাদের নদী পথটাকে উদ্ধার করতে হবে, আমাদের কমিউনিকেশন ডেভেলপ করতে হবে। আর উন্নয়নের ফুল জরিমানি হচ্ছে শুধু ডেমোগ্রাফিক উন্নয়ন না, আমাকে মানবিক উন্নয়ন করতে হবে, এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে মানবাধিকার, এই মানবাধিকারটাকে যখন বাংলাদেশে বাস্তবায়ন হবে, তখন এই দাবদাহ কমে যাবে, এবং সিন্ডিকেটের কারণে যেই বাজারের গরম, যেই গরমের কারণে আজকে সাধারণ খেটে খাওয়া নির্যাতিত নিপীড়িত মানুষ আজকে আপনার তাদের জীবন জীবিকাই নাবিশ্বাস হয়ে যাচ্ছে। সারাদিন কঠোর পরিশ্রম করে যখন সে বিকালবেলা বাসায় যায়, তার 4টা-5টা সন্তানের জন্য খাবার নিয়ে যেতে পারে না। এটা কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ, এবং এই ঊর্ধ্বগতি যখন সিন্ডিকেট ধ্বংস হয়ে যাবে, ঊর্ধ্বগতি কমে যাবে। আমরা বিভিন্ন সময় দেখি যে আমাদের রাজধানী ঢাকা বিশেষ করে যে বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে যারা চাকরি করে জীবিকা নির্বাহ করছে, এর মধ্যে একটি শ্রেণী রয়েছে যারা গার্মেন্টসে জব করছে। তাদের ক্ষেত্রে দেখা যায় তারা কিছুদিন পর পরেই আন্দোলনে নামছে। তো আপনি কি মনে করেন যে আসলে তাদের কি বর্তমান যে বেতন কাঠামো মধ্যে তাদেরকে রাখা হয়েছে, তাদের এই বেতন কাঠামোর এবং বেতন কাঠামোর সাথে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে একটি আপনার বৈসাদৃশ্যতা বা হচ্ছে এই যে একটি সমস্যা, সেটি কি মূল কারণ নাকি হচ্ছে অন্য কোনো কারণ রয়েছে? আসলে এটা একটু যদি বলতে। তাদের গার্মেন্টস একটু উদাহরণ হিসেবে বললাম, অনেক কিছু রয়েছে। জি, শুধু গার্মেন্টস আমি এবং শুরুতেই বলেছিলাম যে একটি বিষয় যে থাকে যে যারা বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত হচ্ছে, চুরি ডাকাতি থেকে শুরু করে যেটা ঢাকা শহরে এদিকে আসলে যে অভাবের কারণে তাদের স্বভাব নষ্ট নাকি কিভাবে দেখছেন? আসলে অ্যাকচুয়ালি অভাবের কারণে একটা ফ্যাক্ট, এটা একটা মেজর ফ্যাক্ট, শুধু ফ্যাক্ট না, এটা একটা মেজর ফ্যাক্ট, শুধু অভাবের কারণে না। আপনার আজকে আপনি গার্মেন্টসের একটা সুন্দর উদাহরণ তুলেছেন, এটা আসলে চমৎকার একটা উদাহরণ দিয়েছেন যে গার্মেন্টসের যে বেতন কাঠামো, যদিও গার্মেন্টস মালিক পক্ষরা বলছেন যে আজ থেকে 10 বছর আগে যে বেতন কাঠামো ছিল তার চেয়ে দ্বিগুণ আমরা বাড়িয়ে দিয়েছি বা এই করেছি সেই করেছি, কিন্তু আপনি আজ থেকে 10 বছর আগে দ্রব্যমূল্যের দাম যা ছিল তার চেয়ে কিন্তু দ্রব্যমূল্যের দাম 3 গুণ 4 গুণ বেড়ে গেছে। আমার যে কমিউনিকেশন ছিল তার পরিমাণ 3 গুণ 4 গুণ বেড়ে গেছে, তাই না বিষয়টা? তো তাদের আন্দোলনের মূল ব্যাপার হচ্ছে কি, আপনার পেটে ভাত নাই, আপনি কি করবেন? আপনি এই যেমন রাজনীতিবিদরা স্টেজে এসেই বলে যে দেশে গণতন্ত্র নাই, আমার ভোটার অধিকার নাই, আমার এই নাই সেই নেই। আপনার ভোটার অধিকার গণতন্ত্র দিয়ে হবে নাকি? আমার পেটে ভাত নাই। আপনি তো আগে আমাকে খাবার দিবেন, আগে তো আমাকে বাঁচতে দিবেন, আগে আমি বাঁচবো তারপরে আমার গণতন্ত্র, আগে বাঁচবো তারপরে আমার ভোটের অধিকার, আগে বাঁচবো তারপরে আমার সবকিছু, তাই না? তো আজকে গার্মেন্টস শ্রমিকরা যে আন্দোলন করছে, এটা প্রধান কারণ হচ্ছে তাদের পেটে ভাত নেই। গার্মেন্টসে সেই সকাল 8টার সময় ঢুকে গণতন্ত্রের জায়গায় একটু আমরা জানতে চাই, ক্লিয়ার হতে চাই, সেটা হচ্ছে বলছিলেন যে গণতন্ত্র যে জায়গাটা, সেটি গার্মেন্টস কর্মী হোক অথবা যে কোনো পর্যায়ের মানুষ হোক, তার বলার অধিকার রয়েছে। তো সেই জায়গাটা আসলে কিভাবে কি মানে কেন দেখা যায় যে যারা আন্দোলন করতে যায় বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে আন্দোলনত অবস্থান থেকে। এখানে গণতন্ত্র আসলে কেন হচ্ছে? এটা কি গণতন্ত্রের চর্চার মধ্যে পড়ে নাকি? মানে গণতন্ত্রের বিষয়টা যে আমাদের রাজনীতিবিদরা গণতন্ত্রের যে সঠিক ডেফিনিশন, ওই ডেফিনিশন অনুসারে তারা তাদের বক্তব্য দিচ্ছেন না। কারণ ওনারা গণতন্ত্রের ডেফিনিশন বলতে এটাই বুঝাইতে চাচ্ছেন যে 5 বছর পরে পরে সে যত তার নিজের ভোটটা সঠিকভাবে দিতে পারে। গণতন্ত্র বলতে বাংলাদেশের মানুষের মন মানসিকতাটাকে নিয়ে যাচ্ছে 5 বছর পরে পরে আমি আমার ভোটটা নিরাপদে যেন দিতে পারি। বাট শুধু ভোট দেওয়াটাই তো আমার গণতন্ত্র না। আমার গণতন্ত্রের অধিকার মানে হচ্ছে এটা আমার অধিকার, আমার কথা বলার অধিকার, আমার বেঁচে থাকার অধিকার, আমার শিক্ষার অধিকার, আমার চিকিৎসার অধিকার, আমার সন্তানের পড়াশোনার অধিকার, আমার সন্তান ঢাকা শহরে একটা শিশু বাচ্চা তার খেলতে পারার অধিকার, তার সাঁতার কাটার অধিকার, সে যে স্কুলটাতে পড়বে এই স্কুলে খেলার মাঠ আছে কিনা ওইটা এনশিওর করার অধিকার। একজন গার্মেন্টস শ্রমিক সারাদিন কঠোর পরিশ্রম করে সে যে পরিশ্রম করলে তার ন্যায্য পাওনাটা পাওয়া তার অধিকার। অর্থাৎ আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে মানবাধিকার, এই মানবাধিকারের যে ধারাগুলি, এই ধারাগুলি বাস্তবায়ন দিতে সঠিক গণতন্ত্র। গণতন্ত্র মানেই 5 বছর পর পর আমাকে ভোট দেওয়া না। শুধু তাই নয়, আমার আজকে দেখা যাচ্ছে যে ধরেন একজন ফেসবুকে একটা স্ট্যাটাস দিই,
এটা কারো পছন্দ হলো না, পরের দিন তার বিরুদ্ধে মামলা হয়ে গেল। মানে এই যে আমি আমার যে কথা বলার অধিকার, যেমন খাদিজা, আপনার মনে আছে কিনা যে জগন্নাথ ইউনিভার্সিটির খাদিজা, সে 1 বছরের বেশি সময় জাস্ট তার আইসিটি আইনের মামলায় সে জেল খেটেছে। হ্যাঁ, অর্থাৎ তার বয়সে এই জেলটা খাটা উচিত না। অর্থাৎ আমার যে বাক স্বাধীনতা তো আমাকে দেখতে হবে, তাই না? গণতন্ত্র মানে সব না। গণতন্ত্র বলতে আমাকে সবকিছু নিয়েই গণতন্ত্র চিন্তা করতে হবে, কিন্তু আমাদের রাজনীতিবিদরা গণতন্ত্রটাকে শুধু ভোটের অধিকারটাকেই ফোকাস। সেই হিসাবে আপনার কি বক্তব্য যে আসলে এটা বিষয়টা কিভাবে হতে পারে, যদি দুই তিনটা পয়েন্ট উল্লেখ করে বলতে? হ্যাঁ, প্রথম বিষয় হচ্ছে, আমরা শেষের দিকে চলে এসেছি। আমি খুব ছোট করে বলছি, এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমস্ত বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানরা ওনারা বসে একটা মানবাধিকারের কিছু নিয়ম নীতি তৈরি করেছে। আমরা যেটা চাই এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে মানবাধিকার, এই মানবাধিকারটা যদি বাস্তবায়িত হয় তাহলে আমার এখানে গণতন্ত্র আসবে, আমার প্রত্যেকের অধিকারও আসবে। ওই মানবাধিকার বা ওই গণতন্ত্রের মধ্যে বা ওই নিয়মের মধ্যে আপনার বাড়িতে পুকুর আছে, পুকুরে আপনার প্রচুর মাছ চাষ করেছেন, আপনার ইচ্ছে হলে মাছগুলি মেরে ফেলে দিবেন না, এটা পারবেন না, কারণ মাছগুলিরও বাঁচার অধিকার আছে। আপনার বাড়িতে অনেক ধানের বীজ আছে, ইচ্ছা করে আপনি ধ্বংস করতে পারবেন না, কারণ ওই গাছটারও বাঁচার অধিকার আছে। অর্থাৎ প্রত্যেকটা বস্তু হোক, প্রাণী হোক আর মানুষ হোক, এই প্রত্যেকটা জিনিসের যে অধিকার, তার প্রাপ্য অধিকারটা যদি আপনারা বাস্তবায়ন করেন তাহলে এই দাবদাহ থাকবে না, সিন্ডিকেট থাকবে না, ইভেন তো আপনার মানুষের প্রতি হ্যারাসমেন্টও থাকবে। আচ্ছা, আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি। আমি দুই তিনটা তথ্য দিতে চাই আপনাকে। সেটি হচ্ছে, একটি তথ্য রয়েছে যে প্রতি বছর অতিরিক্ত তাপের কারণে 19,000 শ্রমিক মারা যাচ্ছে। সেই সাথে আমরা যদি শ্রমজীবীর যে হিসাবটা করি, সেটা হচ্ছে 70% শ্রমজীবী মানুষ এই যে দাবদাহ সেটি সহ্য করতে হচ্ছে, সেটি সহ্য করে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে হচ্ছে। এবং শেষত হচ্ছে, আমরা যদি বলি যে আপনার এই যে উন্নয়ন হচ্ছে সেটি কি প্রকৃতি বান্ধব কিনা, এটি নিয়ে অনেক কথা রয়েছে, জনমনে অনেক প্রশ্ন রয়েছে। এবং আরেকটি হচ্ছে যে সামর্থ্যবানদের, অর্থাৎ সামর্থ্যবানদের যে জীবনচারণের যে সমস্যা সম্ভাবনার কথা, সম্ভাবনা হচ্ছে, যেমন সম্ভাবনা বলতে আমরা যদি বলি যে আপনার সামর্থ্য রয়েছে, আপনি এখন, যেমন আমরা এখন এসি নিচে বসে আছি 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এবং বাহিরে গেলে আমরা সেই 40 ডিগ্রি, এই যে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তারা ভোগ করতে হচ্ছে, ফিল করছে। হ্যাঁ, তো এই যে জায়গাগুলো রয়েছে, অর্থাৎ শ্রমজীবী, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত সব মিলিয়ে আমরা যদি গরমের পরিস্থিতি হচ্ছে বাজারের যে পরিস্থিতি, আমরা সবশেষে চলে এসেছি। আমরা এই যে তথ্যগুলো রয়েছে বা এই যে আলোচনা হয়েছে, সব মিলিয়ে আপনি যদি ছোট করে একটু বলতেন যে আসলে কি করা উচিত বা হচ্ছে আমরা কিভাবে কি করতে পারি। আপনি খুব চমৎকার একটা কথা বলেছেন, এবং এই চমৎকার প্রশ্নটার মধ্যে আমি একটা কথাই বলতে চাই, মানে সব কিছু মিলে যদি শুধু সরকার বলেন আর আমরা জনগণ বলি, আমরা যার যার অবস্থান থেকে আমরা আমাদের নিজের চিন্তাধারাটাকে যদি পরিবর্তন করি এবং আমাদের দেশকে আমরা ভালোবাসি, সরকার প্রধান সরকারের পক্ষ থেকে তার দেশকে ভালোবাসবে, প্রত্যেকটা মন্ত্রণালয় তার জায়গা থেকে সে দেশকে ভালোবাসবে, আমি একজন জনগণ, আমি আমার জায়গা থেকে দেশকে ভালোবাসি। এই দেশ পলিসি মেকার, হ্যাঁ, পলিসি মেকিংটা যদি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে, পলিসি কিন্তু আছে দেশে, প্রত্যেকটা দেশে সুন্দর সুন্দর পলিসি আছে, তাদের নিয়ম কানুন আছে, কিন্তু এটার বাস্তবায়নটা যদি প্রকৃতপক্ষে বাস্তবায়নের জন্য বাস্তবায়িত হয়, তাইলে দেখবেন বাংলাদেশে আর কোনো প্রবলেম থাকবে না, এবং সব মানে এটা যে সোনার বাংলা গড়ার যে স্বপ্ন ছিল, এই সোনার বাংলা সত্যিকারই সোনার বাংলা হয়ে যাবে। ধন্যবাদ দর্শক, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম জেডিবি ভিউজের আজকের যে আলোচনা, সেটিতে আমাদের সাথে যুক্ত ছিলেন বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি চেয়ারম্যান, সেই সাথে জাতীয় জনতার জোটের চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন, এবং আপনাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলাম আমি মিয়া আমিরুল ইসলাম। আজকে এই পর্যন্তই, আবারও অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হব, যুক্ত হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।